আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস আশা বরি। আজ পর্ব ৩। বাবা বরিশাল চলে যাবার পরপরই মা অসুখে পড়লেন। তেমন কিছু না, জ্বর। ভাইয়া বলল, এই জ্বরের নাম হচ্ছে বিরহ জ্বর। বাবার বিরহে কাতর হয়ে মার জ্বর এসে গেছে। মার শরীর খারাপ হওয়ায় আমার একটা লাভ হয়েছে। আমি এখন রাতে মার ঘরে ঘুমোচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, বাবা যখন থাকেন না তখনও মা তার ঘরে একা থাকেন। আমাকে বা আপাকে তার সঙ্গে ঘুমোবার জন্য বলেন না। কোন ছোটবেলায় মার সঙ্গে ঘুমিয়েছি মনেই নেই। বড় হয়ে ঘুমোতে এসে লক্ষ্য করলাম আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে, একটু সংকোচও লাগছে, যেন আমি অনধিকার প্রবেশ করছি। এই ঘরটা মার নিজের একটা জগৎ। এই জগতে আমার বা আমাদের কোনো স্থান নেই। ঘরটা মা এবং বাবার। মার সঙ্গে ঘুমানোর প্রাথমিক সংকোচ দ্বিতীয় রাতেই কেটে গেল। লক্ষ্য করলাম মা আমার সঙ্গে এমন ভাবে গল্প করছেন যেন তিনি আমার একজন বান্ধবী। বাতি নিভিয়ে গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, মীরা মাঝে মাঝে খুব কান্নাকাটি করে। কেন করে তুই জানিস? না। কাঁদে যে সেটা জানিস? জানি। কখনো জিজ্ঞেস করিসনি? না। জিজ্ঞেস করা উচিত না? তুমি যদি বলো তাহলে জিজ্ঞেস করব। থাক, জিজ্ঞেস করার দরকার নেই। বলার হলে নিজেই বলবে। এই ভেবেই আমি কিছু জিজ্ঞেস করিনি মা। ভালো করেছিস। আচ্ছা, রঞ্জু কি বিয়ে টিয়ের কথা কিছু ভাবছে? জানি না তো মা। দুলু মেয়েটাকে কি ও পছন্দ করে? করে নিশ্চয়ই, তবে খুব করে বলে মনে হয় না। মা নিঃশ্বাস ফেলে বললেন, আর পছন্দ করলেই বা কি, ওরা তো আর রঞ্জুর সঙ্গে মেয়ে বিয়ে দেবে না। ওরা কোথায় আর আমরা কোথায়। আচ্ছা রেনু, দুলুর বাবা মন্ত্রী হচ্ছে, এটা কি সত্যি? জানি না তো, কে বললো তোমাকে? শুনলাম। হতেও পারে। খুব টাকা পয়সাওয়ালা মানুষজনই তো মন্ত্রী হয়। ওনার তো টাকা পয়সার অভাব নেই। মন্ত্রী হলে ভালোই হয়। ভালো হবে কেন? ওনাকে ধরলে হয়তো তখন রঞ্জুর চাকরির একটা ব্যবস্থা হবে। আমরা প্রতিবেশী, আমাদের একটা কথা কি আর উনি ফেলবেন? আমি হাই তুলতে তুলতে বললাম, মন্ত্রীরা কারো কথাই ফেলেন না মা। তাদের বিশাল একটা কালো বাক্স আছে। সবার কথা তারা ওই বাক্সে রেখে তালা দিয়ে দেন। ওই তালা আর খোলেন না। মা হাসতে হাসতে বললেন, তুইও দেখে রঞ্জুর মতো হয়ে যাচ্ছিস। মজা করে কথা বলিস। আচ্ছা শোন, রঞ্জু ওই দিন আভা নামের একটা মেয়ের কথা বলছিল। ওই মেয়েটা কি তার পছন্দ? জানি না মা। ভাইয়া হচ্ছে এমন এক জাতের ছেলে, কাউকেই যাদের খুব অপছন্দও হয় না, আবার পছন্দও হয় না। এরা পছন্দ করে শুধু নিজেকে, আর কাউকে না। মা হাসতে হাসতে বললেন, তুই বুঝলি কি করে? আমি বললাম, আমি নিজেও অবিকল ভাইয়ার মতো, এই জন্য বুঝেছি। ৭ দিনের ভেতর বাবার ফেরার কথা। তিনি ফিরলেন না। তার একটা চিঠি এলো। এবার পোস্টকার্ড নয়, খামে ভরা চিঠি। বিশেষ কাউকে লেখা না, সবার উদ্দেশ্যে লেখা। পর সমাচার এই যে, সুপারি কিনিতে পারি নাই। এইবার সুপারির দর অত্যধিক। ঝড়ে ফলন হয় নাই। অধিকাংশ সুপারির গাছ নষ্ট হইয়া গিয়াছে। অধিক দামে সুপারি ক্রয় করিতে পারি, তাহাতে খুব লাভ হইবে না। কারণ বেনাপোল দিয়া পাটনার সুপারি দেশে আসিতেছে, তা দামেও সস্তা। কাজেই সিদ্ধান্ত নিয়েছি খুলনায় যাইব, অন্য কোনো ব্যবসার সন্ধান দেখিব। সেখানে মধু সস্তা, তবে মধুর তেমন বাজার নাই। প্রচুর বিদেশি মধু দেশে পাওয়া যায়। বিশেষ করিয়া অস্ট্রেলিয়ার মধু দামেও সস্তা,
গুণগত মানও খারাপ না। যাই হোক, এইসব নিয়ে তোমরা চিন্তা করিবে না, আমি ভালো আছি। খাওয়া দাওয়া খুব সাবধানে করিতেছি, বাহিরের খাদ্য গ্রহণ করিতেছি না, সপাক আহার করিতেছি। আল্লাহর অসীম করুণায় সপাক খাইবার ব্যবস্থা হইয়াছে। খুব শীঘ্রই তোমাদের সহিত সাক্ষাৎ হইবে। ইতি। মার জ্বর সেরে গেছে, তিনি কাজকর্ম শুরু করেছেন, তবে তাকে দেখলে খুব দুর্বল এবং মনমরা মনে হয়। তার রাতে ঘুম হয় না, যতবার আমি জাগি দেখি মা একটা হাত পাখা দুলাচ্ছেন। এই ঘরের একটা সিলিং ফ্যান ছিল, সেটা নষ্ট, ঠিক করানো হচ্ছে না, কারণ আমরা আবার টাকা পয়সার কষ্টে পড়ে গেছি। ভাইয়ার শতদল পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। এত খাটাখাটনি করে ঢাকা শহরের ভ্রাম্যমাণ পাগল নিয়ে যে লেখাটা সে লিখেছে তা কোথাও ছাপা হয়নি, ঘরে পড়ে আছে। ভাইয়া কাজ জুটানোর জন্য খুব ছোটাছুটি করছে, কিন্তু লাভ হচ্ছে না। আমি দুলু আপার কাছ থেকে প্রথমে 300, পরে 200 টাকা এনেছি, সেই টাকাও শেষ। চরম দুঃসময়েও আমরা খুব স্বাভাবিক থাকতে পারি, এখন তাই আছি। ভাইয়া আগের মতোই হাসি তামাশা করছে। সেদিন ভাত খাবার সময় বলল, ঢাকা শহরে সবচেয়ে সুখে কারা বাস করে জানিস কি? ঢাকা শহরে সবচেয়ে সুখে আছে ভ্রাম্যমাণ পাগলের দল। কেন? এদের রোজগার খুব ভালো, যার কাছেই টাকা চায় সেই ভয়ে অস্থির হয়ে টাকা দিয়ে দেয়। পাগল মানুষ, কি করে ঠিক নেই তো। যে কোনো রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে রেস্টুরেন্টের মালিক কিছু একটা খাবার হাতে ধরিয়ে দেয়, যাতে তাড়াতাড়ি বিদায় হয়। পুলিশও এদের কিছু বলে না, তাদের আছে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা। আপা বলল, ভিক্ষা না করে লোকজন পাগল সাজলেই পারে। তা পারে, তবে পাগল সাজা খুব সহজ কাজ না, কঠিন কাজ। বিশ্বাসযোগ্য করে তোলার ব্যাপার আছে। পাগল হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করার প্রথম শর্ত হচ্ছে সব কাপড় চোপড় খুলে ফেলতে হবে, যাতে দেখা মাত্র লোকজন বুঝতে পারে পাগল। ঢাকা শহরের ভ্রাম্যমাণ পাগলদের 70% হলো দিগম্বর। বানিয়ে বলছি না, হিসাব করে বলছি। আমি বললাম, এর মধ্যে নকল পাগল নেই? আছে, বেশ কয়েকটা নকল পাগল আছে। তবে মজার ব্যাপার হচ্ছে, পাগলামির অভিনয় করতে করতে অল্প দিনের মধ্যে এরা পাগল হয়ে যায়। এটা বেশ স্ট্রেঞ্জ একটা ব্যাপার। তুমি দেখি ভাইয়া পাগল বিশেষজ্ঞ হয়ে গেছো। তা হয়েছে, বেশ কয়েকটা পাগলের সঙ্গে আমার খাতিরও হয়েছে। শিক্ষা ভবনের সামনে ছালা গায়ে একটা পাগল বসে থাকে, আমাকে দেখলেই দৌড়ে এসে হাত ধরে টানতে টানতে চায়ের দোকানে নিয়ে যায়, চা খাওয়াবে, সিগারেট খাওয়াবে। আসল পাগল না নকল? 100% খাঁটি পাগল। এর বাবা অ্যাডভোকেট, ভাই বোন আছে, এক বোন গ্রিনলেস ব্যাংকের ম্যানেজার। এইসব জানলে কোত্থেকে? পাগল তোমাকে বলেছে? আরে না, পাগল কোনো কথা বলে না, খালি হাসে। এর নাম দিয়েছি আমি হাস্যমুখী। এইসব তথ্য আমি জেনেছি যেখানে চা খাই সেই দোকানদার মালিকের কাছ থেকে। পাগলের বাবা ওই দোকানে খাতা খুলে দিয়েছে, ছেলে যত কাপ চা খায় হিসাব থাকে, মাসের শেষে টাকা দিয়ে যান। আমি বললাম, ওদের সাথে এত ঘোরাঘুরি করো না তো ভাইয়া, শেষে তুমি নিজেও পাগল হয়ে যাবে। পাগল হয়নি তোকে কে বললো? গভীর রাতে তোরা যখন সবাই ঘুমিয়ে পড়িস তখন হা হা করে আমি পাগলের মতো হাসি। আমি বললাম, পাগলরা হা হা করে হাসে না। ভাইয়া অবাক হয়ে বলল, দ্যাটস কারেক্ট, পাগলরা আসলেই হা হা করে হাসে না। অথচ আমরা কথায় কথায় বলি পাগলের মতো হা হা করে হাসছে। ওরা চিৎকার করে কাঁদেও না। আমার ধারণা কি জানিস, যে মানুষ যত সুস্থ সে তত শব্দ করে হাসে এবং কাঁদে। আমি বললাম, অন্য কোনো আলাপ করো তো ভাইয়া, এই প্রসঙ্গ আমার ভালো লাগছে না, প্রসঙ্গ পাল্টাও। পাল্টাচ্ছি। তুই কি তোর দুলুনি আপার কাছ থেকে আমাকে 300 টাকা এনে দিতে পারবি? পারবো। আমার কথা বলবি না। তোমার কথা বললে অসুবিধা কি? অসুবিধা আছে,
তুই বলবি তোর নিজের দরকার। আমি টাকা আনতে গেলাম, কার দরকার কিছুই বলতে হলো না। দুলু আপা ড্রয়ার থেকে টাকা বের করতে করতে বললেন, রেনু তোদের কি খুব অসুবিধা যাচ্ছে? আমি বললাম, হুম, তবে সাময়িক। বাবার একটা বড় বিল আটকে আছে, কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। ও আচ্ছা। ভাইয়া যদি একটু সংসারী হতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। সে একবার বিদেশি কোম্পানির অফারও পেয়েছিল, বেতন শুনে তুমি মাথা ঘুরে পড়ে যাবে। কত বেতন? 20, 20,000। বলিস কি? ভাইয়া রাজি হলো না, বলে দূর দূর। দূর দূর বললো কেন? জাহাজের চাকরি তো, জাহাজে জাহাজে থাকতে হয়, ভাইয়ার পছন্দ না। দুলু আপা মৃদু স্বরে বললেন, জাহাজের চাকরি তো খুব ইন্টারেস্টিং হওয়ার কথা, সবসময় পানির ওপরে থাকা, চাকরিটা নিলেই পারত। আমরা অনেক বুঝিয়েছি, ভাইয়া রাজি হয়নি। কথাবার্তা চালিয়ে যেতে আমার অস্বস্তি লাগছে, যা বলছি সবই মিথ্যা। কে ভাইয়াকে 20,000 টাকার চাকরি দেবে? টাকা তো এত সস্তা এখনো হয়নি। মিথ্যা কথা বলার আমার এই বিশ্রী স্বভাবটার কথা কি আপনাকে বলেছি? বলেছি বোধহয়। মিথ্যা বলতে আমার খুব যে ভালো লাগে তা নয়, তবু হঠাৎ হঠাৎ বলতে হয়। দুলু আপার সঙ্গে যখন মিথ্যা বলি তখন সত্যিই খুব খারাপ লাগে। এই যেমন এখন লাগছে, ইচ্ছা করছে তার হাত ধরে বলি, আপা যা বলেছি সব মিথ্যা, কিছু মনে করো না। দুলু আপা বলল, বাদামের শরবত খাবি? বাদামের আবার শরবত হয় নাকি? হয়, পেস্তা বাদাম হামানদিস্তায় পিষে শরবত বানায়। সেই সব শরবত তো পালোয়ানরা খায় বলে জানি। খেয়ে দেখ, খেতে খুব ভালো। না আপা, শরবত খাবো না, এখন যাব। দুলু আপা অন্যমনস্ক গলায় বলল, আচ্ছা শোন, তোর ভাইয়া মাঝে মাঝে গভীর রাতে এমন হা হা করে হাসে কেন? জানি না কেন, মনে হয় পাগল হওয়ার চেষ্টা করছে। দুলু আপা খানিকক্ষণ তাকিয়ে থেকে শান্ত স্বরে বললেন, পাগল হওয়ার চেষ্টা করছে মানে? ঠাট্টা করছি আপা। না, তুই ঠাট্টা করছিস না, ব্যাপারটা কি বলতো? ব্যাপার কিছুই না, ভাইয়া পাগলদের উপর গবেষণা করছে তো, কাজেই মাঝে মাঝে পাগলের মতো আচরণ করে, হা হা করে হাসে। তবে আপা, হা হা করে হাসা কিন্তু পাগলের লক্ষণ না, পাগলেরা হা হা করে হাসতে পারে না। কে বলল? ভাইয়া বলেছে। দুলু আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ওই দিন তোর ভাইয়াকে রাস্তায় দেখলাম, সঙ্গে রোগা মতো একটা মেয়ে, দুজন খুব হাত নেড়ে নেড়ে গল্প করছে। ওই মেয়েটা কে? খুব সম্ভব আভা, সেও একজন পাগল বিশেষজ্ঞ, ওরা দুজনে মিলে পাগল খুঁজে বেড়ায়। কি যে কথা তুই বলিস না রে রেনু, তুই কি সবসময় এমন বানিয়ে বানিয়ে কথা বলিস? আমি কিছু বললাম না, ঠোঁট টিপে হাসতে লাগলাম, এমন হাসি যার অনেক রকম অর্থ হতে পারে। দুলু আপা বললেন, তোরা তিন ভাই বোন সম্পূর্ণ তিন রকম, কারোর সঙ্গে কারোর মিল নেই। উঠি আপা? না না, বস, আরেকটু বস, পা উঠিয়ে আরাম করে বস। তুই এসেই শুধু যাই যাই করিস কেন? আচ্ছা ঠিক আছে, আজ আর যাবো না, থাকবো তোমার এখানে, রাতে ঘুমাবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আয়, ছাদে পাটি পেতে সারা রাত কাটিয়ে দিই। বৃষ্টির মধ্যে পাটি পেতে কখনো শুয়ে দেখেছিস? দারুণ ইন্টারেস্টিং। শুধু বাতাস যখন বয় তখন খুব ঠান্ডা লাগে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, তুমি কিন্তু আপা একজন গ শ্রেণীর পাগল। গ শ্রেণীর পাগল মানে? তিন ক্যাটাগরির পাগল আছে, ক খ গ, তুমি গ ক্যাটাগরির। কি সব উদ্ভট তোর কথাবার্তা, অন্য গল্প কর। অন্য কি গল্প? ওই মেয়েটার কথা বল। কোন মেয়েটার কথা? আভা। আভার কথা কি বলবো? যা জানিস সব বলবি।
আমি তো কিছুই জানি না, ওই মেয়েটিকে কখনো দেখিও নি। সে কি? সত্যি দেখিনি, এ বাড়িতে কখনো আসেনি। দুলু আপা আগ্রহ নিয়ে বললেন, এলে তুই কি আমাকে খবর দিবি? হুম, দেব। অনেস্ট, অনেস্ট। আভার সঙ্গে দেখা হলো পরদিন দুপুরবেলা। দরজা খটখট করছে। আমি দরজা খুলতেই রোগা মতো মেয়েটা বলল, রেনু ভালো আছো? শুরুতেই মেয়েটা আমাকে খানিকটা হকচকিয়ে দিল, হয়তো ইচ্ছা করেই দিল। মানুষকে হকচকিয়ে দিতে সবাই পছন্দ করে। আমি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আমি ভালো আছি। তুমি কি আমাকে চেনো? আমি হাই তুলতে তুলতে বললাম, না, যদিও আমি তাকে খুব ভালো করেই চিনেছি। রোদে ঘুরে মুখ টকটকে লাল হয়ে আছে, মাথার চুল উঠছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দেখেই বোঝা যাচ্ছে খুব তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত মানুষের ঠোঁট শুকিয়ে থাকে। রঞ্জু কি ঘরে আছে? আমার মেজাজ খারাপ হয়ে গেল। এই মেয়ে ভাইয়ার চেয়ে খুব কম করে হলেও 4-5 বছরের ছোট, অথচ কত অবলীলায় বলছে রঞ্জু কি ঘরে আছে। আমি শুকনো গলায় বললাম, না। আমাকে একটা জিনিস দেবার কথা, তোমাকে কিছু বলে যায়নি? না তো। আমি খানিকক্ষণ বসি? বসুন। আমি তাকে ভাইয়ার ঘরে নিয়ে গেলাম। আভা বিছানায় বসতে বসতে বলল, তুমি আমাকে 1 গ্লাস পানি খাওয়াও, ঠান্ডা পানি। তোমাদের বাসায় কি ফ্রিজ আছে? না, ফ্রিজ নেই। দুলুদের বাসায় নিশ্চয়ই আছে, ওদের কাছ থেকে ঠান্ডা 1 বোতল পানি এনে দেবে। তৃষ্ণায় আমার সমস্ত শরীর শুকিয়ে গেছে, খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছা করছে। আমি পানি আনতে গেলাম। একসঙ্গে দুটি কাজ হবে, দুলু আপাকেও বলা হবে আভা এসেছে। আভার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কথা বলতে পারবেন। দুলু আপা বাসায় ছিলেন না, তার নানুর বাড়ি গিয়েছেন, সন্ধ্যার আগে ফিরবেনও না। আমি পানির বোতল নিয়ে ফিরে এসে দেখি ভাইয়ার টেবিল থেকে একটা পেপার ওয়েট নিয়ে আভা তার স্যান্ডেলে কি যেন ঠুকঠুক করছে। আমাকে দেখেই খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, পেরেক উঁচু হয়ে আছে, পা কেটে রক্তারক্তি। আজকাল কোনো স্যান্ডেলে পেরেক থাকে না, গাম দিয়ে জোড়া লাগানো হয়। আমার ভাগে কি করে যেন পড়লো পেরেক লাগানো স্যান্ডেল। নিন, পানি নিন, টেবিলের ওপর রাখো। তোমাদের বাসায় লোকজন নেই? খালি খালি লাগছে। না, আমি একাই আছি। বাকিরা কোথায়? এক বিয়েতে গেছেন। কার বিয়ে? আমি নিতান্তই বিরক্ত বোধ করছি। কার বিয়ে তা দিয়ে ওনার প্রয়োজনটা কি? আমি বললাম, যার বিয়ে আপনি তাকে চিনবেন না। আমি তোমাদের সব আত্মীয় স্বজনকেই চিনি, রঞ্জু আমাকে বলেছে। বললাম তো তাকে আপনি চিনবেন না, সে আমাদের কোনো আত্মীয় নয়, আপার বান্ধবী। আপা একা কোথাও যায় না বলেই মাকে নিয়ে গেছে। আভা স্বাভাবিক ভঙ্গিতে বলল, মীরার বান্ধবী? ইয়াসমিনের কথা বলছো, যার এক ভাই জাপান এম্বাসির ফার্স্ট সেক্রেটারি? আমি শুকনো গলায় বললাম, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। রঞ্জু আর আমি কিছুদিন দীর্ঘ সময় একসঙ্গে ঘোরাঘুরি করেছি, তখন কথা হয়েছে। আমি বললাম না, তোমাদের সব কথাই জানি। তুমি তো আমার কথা বিশ্বাস করনি। এখন করছি। আপনি কিন্তু পানি খাননি। খাবো। আচ্ছা শোনো রেনু, তুমি কি আমাকে বিস্কিট বা এই জাতীয় কিছু দিতে পারবে? ঘরে আছে। সারাদিন কিছু খাইনি তো, সেই ভোর 7টায় 2 কাপ চা আর একটা টোস্ট বিস্কিট খেয়েছি। এখন বাজে 2টা। 7 ঘন্টা খালি পেটে চা খেলে কি হবে জানো? হড়হড় করে সব বমি হয়ে যাবে। আপনি কি ভাত খাবেন? আমি এখনো খাইনি, আমার সঙ্গে খেতে পারেন। তোমার কম পড়বে না তো আবার? না, কম পড়বে না, তবে খাবার তেমন কিছু নেই। আভা হাসতে হাসতে বলল, কিচ্ছু লাগবে না,
তুমি বোধহয় জানো না, আমি শুধু ভাত খেতে পারি। শুধু গরম ভাত লবণ ছিটিয়ে খেয়ে দেখো, ইন্টারেস্টিং লাগে। ভাতের আসল স্বাদ পাওয়া যায়। তরকারি দিয়ে খেলে ভাতের আসল স্বাদ পাওয়া যায় না। আপনি কি হাত মুখ ধোবেন? হ্যাঁ, ধোবো। তুমি যদি রাগ না করো তাহলে আমাকে একটা শাড়ি দাও, গোসল করে ফেলি। ঘামে সারা শরীর চটচট করছে। গা না ধুয়ে কিছু খেতে পারবো না। আমার কথাবার্তায় তুমি রাগ করছো না তো? না, রাগ করছি না। রাগি রাগি চোখে তাকিয়ে আছো কিন্তু। আমার চোখগুলোই ওরকম। তোমার চোখ খুব সুন্দর। আমি মন রাখা কথা বলি না, সত্যি কথাই তোমাকে বললাম। নিতান্তই অপরিচিত একটা বাসায় কোনো এক মেয়ে এত সহজ স্বাভাবিক আচরণ করতে পারে তা আমার ধারণার বাহিরে ছিল। খুব বোকা ধরনের মেয়েরা হয়তো করলেও করতে পারে, কিন্তু আভা বোকা নয়, চালাক মেয়ে। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে গোসল সারলো, চিরুনি দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, এই বুঝি তোমাদের সেই একের ভেতর দুই আয়না? বাহ, সুন্দর তো। খেতে বসতে বসতে আমাদের 3টা বেজে গেল। আভা খেতে পারলো না, অল্প চারটা ভাত মুখে দিয়েই বলল, রেনু, আমি খেতে পারছি না, আমার জ্বর আসছে। কেউ জ্বর আসছে বললে হাত বাড়িয়ে তার গায়ের উত্তাপ পরীক্ষা করা ভদ্রতা, কিন্তু আমার তা করতে ইচ্ছা করছে না। আমি চুপ করে রইলাম। আভা থালা সরিয়ে উঠে পড়ল। রেনু, আমি কিছুক্ষণ শুয়ে থাকি। থাকুন। খাওয়া শেষ হলে তুমি আমার গায়ে একটা চাদর টাদর কিছু দিয়ে দিও তো, খুব শীত লাগছে। ঘরে প্যারাসিটামল আছে, খাবেন? না, আমি ট্যাবলেট খেতে পারি না, বমি হয়ে যায়। আমি খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে ভাইয়ার ঘরে গিয়ে দেখি আভা তার পুরনো কাপড়গুলি পরে চুপচাপ বসে আছে। আমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, বাসায় চলে যাবো রেনু, জ্বর খুব বাড়বে। আমার মনে হয় এখনই বেড়েছে। দেখো, গায়ে হাত দিয়ে দেখো। এরপর জ্বর না দেখলে খারাপ দেখায়। আমি গায়ে হাত দিয়ে রীতিমতো চমকে উঠলাম। গা পুড়ে যাচ্ছে। এতটা জ্বর নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে কেউ কথা বলছে কি করে কে জানে। আপা, আপনি শুয়ে থাকুন। পাগল, এখন শুয়ে থাকা যাবে না। শোনো রেনু, আমাকে রিক্সা ভাড়া দিতে পারবে? এই অবস্থায় হেঁটে যাওয়া সম্ভব না। আমি কি জন্য এসেছিলাম জানো? টাকা ধার করতে। রঞ্জুকে বলেছিলাম শতিনেক টাকা জোগাড় করে রাখতে। যার সঙ্গেই আমার সামান্য পরিচয় হয় তার কাছেই আমি টাকা ধার চাই। কি বিশ্রী অবস্থা। আমি ভেবেছিলাম রঞ্জুর কাছে কোনোদিন ধার চাইবো না। মানুষ যা ভাবে তা করতে পারে না। ভাইয়া সম্ভবত আপনার জন্য টাকার ব্যবস্থা করেছে, বলেছিল করবে, তোমাকে দিয়ে দুলুর কাছ থেকে আনবে। এই দেখো, তোমাদের সব কথা আমি জানি। রেনু, আমাকে রিক্সা ভাড়া দাও, আমি চলে যাই। আর শোনো, এই কাগজে আমার বাসার ঠিকানা লিখে দিলাম, রঞ্জুকে দেবে। ভাইয়া তো আপনার বাসা চেনে। এই বাসাটা চেনে না। আমরা বেশি দিন এক বাসায় থাকি না, ভাড়া জমে যায়, তারপর বাসা বদলাই। আভা হেসে ফেলল, যেন খুব মজার কোনো কথা। আমার কাছে একটা 10 টাকার নোট ছিল, আগামীকাল কলেজে যাবার ভাড়া। নোটটা এনে দিলাম। আভা বলল, রেনু যাই, রঞ্জুকে কাগজটা দিও। দুঃখের ব্যাপার কি জানেন, ভাইয়াকে আমি কাগজটা দিতে পারলাম না। টেবিলের উপর বই চাপা দিয়ে রেখেছিলাম। ভাইয়া বাসায় ফিরলে কাগজটা পেলাম না। পুরো টেবিল 2-3 বার খোঁজা হলো, কাগজ পাওয়া গেল না। ভাইয়া বলল, বাদ দে, ভাই আসবে। আর আমার সমস্যা আছে, আমি ঠিকানা খুঁজে বের করতে পারি না। ঠিকানা থাকা না থাকা আমার কাছে একই কথা। এত জ্বর নিয়ে গেল তুমি তাকে দেখতে যাবে না?
ঠিকানা নাই, যাব কি করে? টাকাটা খামে ভরে তোর কাছে দিয়ে দিচ্ছি, এরপর যখন আভা আসবে তাকে দিয়ে দিবি। ও কালই আসবে। উনি কাল আসবেন না। তুমি যদি না যাও উনি আসবেন না। কে বললো তোকে? আমি জানি। তোদের বয়সী মেয়েদের সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তোদের বয়সী মেয়েরা মনে করে তারা পৃথিবীর সবকিছুই জানে, আসলে কিছুই জানে না। আভা কালই আসবে, 10 টাকার বাজি। আভা এলো না। 1 মাস পার হয়ে গেল, তারপরেও না। ভাইয়া পুরনো বাড়িওয়ালার কাছে খোঁজ নিতে গিয়েছিল। সে রেগে ভূত হয়ে আছে। ভাইয়াকে এই মারে তো সেই মারে অবস্থা। এই মেয়ে কি আপনার আত্মীয়? স্ট্রেট জবাব দেন। ভয়ঙ্কর মেয়ে। রাত 8টার সময় আমাকে বলল, চাচা কাল দুপুরে 12টার সময় 4 মাসের ভাড়া দিয়ে দেব। খুব লজ্জিত, এত দেরি করলাম। বেশ কিছু টাকা পেয়েছি, চেক ব্যাংকে জমা দিয়েছি, কাল ক্যাশ হবে। প্রথম টাকাটা তুলেই আপনাকে দেব। আমি বললাম ভালো কথা। তারপর মেয়েটাকে চাটা খাওয়ালাম। সে হাসি মুখে খাওয়া দাওয়া করলো। আমার ছেলে ভিডিও ক্লাব থেকে উত্তম সুচিত্রার পুরোটা বাংলা ছবি এনেছে। মেয়ে বলল ছবিটা এখন দিও না, একটু পরে দাও, আমিও দেখব। আমার ছেলেও বলল আচ্ছা। তারপর মেয়ে করলো কি, সবাইকে নিয়ে বেবি ট্যাক্সিতে করে বিদায়। ঘর বাড়ি খা খা করছে, বিছানা বালি সব আগেই সরিয়েছে, একটা একটা করে সরিয়েছে, কিচ্ছু টের পাইনি। অনেক মেয়ে দেখেছি জীবনে, এমন মেয়ে কিন্তু দেখি নাই। এখন আপনি বলেন, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললে তো হবে না। আপনি জোয়ান ছেলে, আর সেও সুন্দরী মেয়ে। সম্পর্ক আছেই, তবে সাবধান করে দিচ্ছি, 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত। যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। বৃদ্ধ মানুষের এই উপদেশ মনে রাখবেন। 1.5 মাস পার হলো, বাবা ফিরলেন না। এর আগে কখনো এতদিন বাইরে থাকেননি। 15 দিন আগে মানি অর্ডারে 1300 টাকা পাঠিয়েছেন। কুপনে গুড়ি গুড়ি অক্ষরে লেখা, পর সমাচার, আমি ভালো আছি। দেশের সামগ্রিক অবস্থা খারাপ, কাজেই ব্যবসা বাণিজ্যও খারাপ। কি করিব বুঝিতে পারিতেছি না। জর্জারিতে কিঞ্চিৎ কাবু হইয়াছি, তবে বর্তমানে সুস্থ। খাওয়া দাওয়া নিয়মিত করিতেছি, শিগগিরই আসিতেছি। কুপনের লেখা দেখে আমরা খুব চিন্তিত বোধ করলাম, কারণ কুপনের লেখাটা বাবার হাতের না, অন্য কেউ লিখে দিয়েছে। এরকম কখনো হয় না। মা বললেন, কে লিখে দিল রে? ভাইয়া বলল, অশনি সংকেত। মা বললেন, অশনি সংকেত কি? মেয়ে ছেলের হাতের লেখা বলে মনে হচ্ছে। ভাইয়ার এই রসিকতা মাঠে মারা গেল। মা খানিকক্ষণ কঠিন চোখে তাকিয়ে থেকে দ্রুত চলে গেলেন। ভাইয়া হো হো করে খানিকক্ষণ হাসলো। আমরা কেউ ভাইয়ার হাসিতে যোগ দিতে পারলাম না। আপা বিরক্ত হয়ে ধমক দিল, চুপ করতো ভাইয়া। রাতে মার সঙ্গে ঘুমোচ্ছি, মা বললেন, মানি অর্ডারের লেখাটা কি মেয়ের হাতের? আমি বললাম, মেয়ের হাতের লেখা আবার কি? মেয়েদের কি কোনো আলাদা লেখা হয়? ছেলেরা যেমন লেখে মেয়েরাও তেমনই লেখে। মা শুকনো ভাবে বললেন, ও, তুমি তুচ্ছ ব্যাপার নিয়ে ভাবো নাকি মা? না, ভাবি না। বাবা কয়েকদিনের মধ্যেই চলে আসবেন, তোমার মন থেকে তখন সব দুশ্চিন্তা দূর হবে। বাবাকে আটকে রেখো, তাকে আর বাইরে বেরোতে দিও না। ও বেশি দিন ঘরে থাকতে পারে না। এইবার কঠিন শাসনে বেঁধে রাখবে, দরকার হলে তালা বন্ধ করে রাখবে। পারবে না? মা চুপ করে রইলেন। আমি মার গায়ে হাত রেখে বললাম, 48 ঘন্টার ভেতর বাবা ফিরে আসবেন মা, 48 ঘন্টা। মা শুকনো গলায় বললেন, ফিরে এলে তো ভালোই। বাবা ফিরে এলেন না। আরো 15 দিন কেটে গেল। মার দিকে তাকিয়ে আমরা এমন ভাব করতে লাগলাম যেন এটা কিছুই না, বাবার দীর্ঘদিন না ফেরাটা যেন খুব স্বাভাবিক। লেখকরা নাকি অনেক কিছু বুঝতে পারেন। আপনি কি পারেন?
আপনি কি আমাকে দেখে বলতে পারবেন আমি সুখে আছি না কষ্টে আছি? আমার কিন্তু মনে হয় না। এখন যদি আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে যাই, আপনি ভাববেন, বাহ, সুখী পরিবার তো, হাসাহাসি গল্পগুজব হচ্ছে, কে বলবে আমাদের কোনো সমস্যা আছে? ভাইয়া এক জাপানি শেখার স্কুলে ভর্তি হয়েছে, নিয়মিত ক্লাস করছে, জাপানি ভাষা যা শিখে আসছে আমাদেরও শেখাচ্ছে। যেমন আজ গরম, কিয় ওয়া আছুই দেশু, গতকালও গরম ছিল, কিনো মো আছু আকা দেশু, অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি, ইয়া আশিবারাকু। ভাইয়া যা শিখে আসছে আমিও সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সব শিখে নিচ্ছি। খাবার টেবিলে দুজন গম্ভীর ভঙ্গিতে জাপানি কথা বলি, অথচ 2.5 মাস হয়ে গেল, বাবার খোঁজ নেই, তিনি কোথায় আছেন কিছুই জানি না। দুপুরবেলা আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি, কারণ ঠিক দুপুরে পিয়ন আসে। পিয়ন আসে এবং চলে যায়, চিঠি আসে না। আমাদের উৎকণ্ঠা কাটে না, হয়তো টেলিগ্রাম আসবে। টেলিগ্রাম পিয়ন তো যে কোনো সময় আসতে পারে। আমরা সবাই যে প্রচন্ড উৎকণ্ঠা এবং অনিশ্চয়তায় বাস করছি তা একজন অন্যজনকে বুঝতে দেই না। সংসার একেবারে অচল অবস্থায় এসে ঠেকেছে, ঠিকাঝি নেই। ঘরের যাবতীয় কাজকর্ম মা এবং আপা করছেন, আপাই বেশি করছে। মার শরীর ভেঙে পড়েছে, তিনি তেমন কিছু করতে পারেন না, বেশিরভাগ সময় বারান্দায় বসে থাকেন। সংসার এখনো কি করে চলছে আমি জানি না। দুবেলা রান্না হচ্ছে তা দেখছি, দুঃসময়ের জন্য মার নানা রকম গোপন সঞ্চয় আছে, একে একে সেই সব সঞ্চয় ব্যবহৃত হচ্ছে, তাও নিশ্চয়ই শেষের দিকে। গত সপ্তাহে প্রথমবারের মতো কলেজে যাবার আগে আগে মা বললেন, বাদ দে, কলেজে যেতে হবে না। আমি বললাম, কেন যেতে হবে না মা? মা চুপ করে রইলেন। রিক্সা ভাড়া দিতে পারবে না তাই না? হুম, হেঁটে যাব, তোমাকে রিক্সা ভাড়া দিতে হবে না। বাসা থেকে বই খাতা নিয়ে আমি বের হই। বেশিরভাগ দিনই কলেজে যাই না, রাস্তায় রাস্তায় হাঁটি। কেন হাঁটি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বাবাকে খুঁজি। প্রতিদিনই মনে হয় আজ হয়তো পাবো। হঠাৎ দেখবো রাস্তার মোড়ে কোনো চায়ের দোকানে বসে বাবা চা খাচ্ছেন, হাতে খবরের কাগজ। বাবাকে দেখে প্রচন্ড চিৎকার দিতে গিয়েও আমি দিলাম না, নিজেকে সামনে নিয়ে চুপি চুপি তার পেছনে দাঁড়ালাম। কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় গানের মতো সুরে বললাম, বাবা। তিনি চমকে তাকালেন, অবাক হয়ে বললেন, আরে খুকি, তুই এখানে কোত্থেকে? আমি বললাম, আগে বলো তুমি এখানে কি করছো? চা খাচ্ছি। আমরা চিন্তায় মরে যাচ্ছি আর তুমি আরামে চা খাচ্ছ? চিন্তায় মরে যাচ্ছিস কেন? আনাতামা ঈশ্বনী ইকিমাসেনকা। ইকড়ি মিকড়ি করছিস কেন? ইকড়ি মিকড়ি না, এটা হচ্ছে জাপানি ভাষা। জাপানি বলছিস কেন? বাসার সিস্টেম বদলে গেছে বাবা, বাসার কথাবার্তা সব হয় জাপানিতে। বলিস কি? তোমাকেও জাপানি শিখতে হবে, নয়তো কথাবার্তা বলতে পারবে না। এ তো আরেক যন্ত্রণা হলো দেখি। বাবার সঙ্গে দেখা হলে প্রথম কথা কি বলবো তা ভেবে ভেবে পথ হাঁটতে ভালো লাগে। বাসায় ফিরি ক্লান্ত হয়ে, কিন্তু এক ধরনের উত্তেজনা নিয়ে। মনে হয় বাসায় পা দিয়েই দেখবো বাবা এসেছেন, চুলে কলপ দিয়ে যুবক সাজার হাস্যকর প্রচেষ্টা যথারীতি করছেন। দাঁতও ওয়াশ করা হয়েছে, মার জন্য অতি বদরঙা শাড়িও আনা হয়েছে। বারান্দার মোড়ায় বসে পা দোলাতে দোলাতে চা খাচ্ছেন, কাছেই বাজারের ব্যাগ। চা শেষ করে চলে যাবেন মাছের মাথা কিনতে, সবচেয়ে পচা মাথাটা কিনে হাসি মুখে ফিরবেন। রান্নার সময় মার পাশে বসে ডিরেকশন দেবেন, দুটা কাঁচামরিচ ছেড়ে দাও তো, আর 1 চিমটি 5 ফোড়ন। 3 মাস পার হওয়ার পর আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, ছবি সহ বিজ্ঞাপন। ভাইয়া থানায় গিয়ে জিডি এন্ট্রি করালো। ওসি সাহেব বললেন,
ওনার কি কোনো শত্রু আছে? ভাইয়া দুঃখিত গলায় বলল, শত্রু থাকবে কেন? ওসি সাহেব হাসতে হাসতে বললেন, মহাপুরুষদেরও শত্রু থাকে ভাই। গান্ধীজিকেও আততায়ীর হাতে মরতে হয়েছিল। মৃত্যুর কথা বলছেন কেন? কথার কথা বলছি, তবু পসিবিলিটি কিছু থাকেই। আপনি বলছেন ব্যবসার কারণে নানা জায়গায় ঘুরে বেড়াতে হয়। ধরুন কোনো হোটেলে হার্ট অ্যাটাক হলো, কেউ জানে না এই লোককে, তখন একদিন অপেক্ষা করে সাধারণত মাটি দিয়ে দেয়। বলেন কি? আমাদের দেশের বেশিরভাগ মানুষ কখনো পকেটে ঠিকানা নিয়ে ঘোরে না। আপনি দিন সাতেক পরে আসুন, এই জাতীয় খবর থানায় রিপোর্টেড হয়। খবর বের করে রাখবো, ঘাবড়াবেন না। ঘাবড়াচ্ছি না। শুধু ভাইয়া না, আমরা কেউই ঘাবড়াচ্ছি না। অন্তত আমাদের দেখে কেউ বলবে না আমরা ভেঙে পড়েছি। শুধু একটু বেশি হাসাহাসি করছি, আগের চেয়ে শব্দ করে কথা বলছি, রাত 1টা 2টা পর্যন্ত জেগে বসে থাকছি। দরজায় কড়া নাড়ার শব্দ হলে একসঙ্গে 2-3 জন ছুটে যাচ্ছি। আমার ধারণা ছিল পত্রিকায় ছবি বের হবার পর অনেকেই আমাদের বাসায় আসবে। বাবার বন্ধুরা যারা তার সঙ্গে ব্যবসা করেন, যাদের সঙ্গে কর্মসূত্রে তার ঘনিষ্ঠতা হয়েছে, আশ্চর্য, কেউ এলো না। তাহলে ব্যাপার কি এই দাঁড়াচ্ছে যে তার কোনো বন্ধু বান্ধব ছিল না? মিত্রহীন একজন মানুষ এই শহরে দীর্ঘদিন ঘুরে বেরিয়েছে। সুলাইমান চাচা একদিন বললেন, রেনু, তোর বাবার একটা ছবি দিস আমাকে। ছবি দিয়ে কি হবে চাচা? চকবাজারে যাব। ছোট ব্যবসায়ীরা সবাই কোনো না কোনো ভাবে চকবাজারের সঙ্গে যুক্ত, ওদের ছবি দেখালে চিনতে পারে। আমাকে সঙ্গে নেবেন চাচা? আচ্ছা, নেব। শরীরটা একটু ঠিক হোক তারপরই। সুলাইমান চাচার শরীর খুবই খারাপ করেছে। বিছানা থেকে নেমে বাথরুমে যাওয়াও নিষিদ্ধ। সেবার জন্য তার 3 মেয়েই এসেছিল, তাদের তিনি হাঁকিয়ে দিয়েছেন। ভাইয়াকে বলেছেন, এরা স্বামীর পরামর্শে আমাকে খুন করবে, মুখে বালিশ চেপে ধরবে। 3 জন একসঙ্গে বালিশ চেপে ধরলে আর দেখতে হবে না। ভাইয়া বলল, চাচা, আপনার নিজের মেয়ে, এসব কি বলছেন? সুলাইমান চাচা বললেন, এরা এখন আর আমার মেয়ে না, এরা স্বামীর হাতের রোবট। স্বামীরা বোতাম টিপে এদের কন্ট্রোল করছে, হাসতে বললে হাসে, কাঁদতে বললে কাঁদে। এখন ওরা হা করে বসে থাকে, কখন মরবো। রোজ খবর নিতে আসে অবস্থা কি, আর কত দেরি। ভাইয়া বলল, ওনারা ভালো মনেই আসেন, মোটেই ভালো মনে আসে না। আমি মুখ দেখেই বুঝতে পারি। ওরা যখন দেখে আমার শরীর একটু ভালো, তখন মুখ লম্বা করে ফেলে। সে একটা দেখার মতো দৃশ্য। তবে ওস্তাদের মার শেষ রাত্রে এমন পেঁয়াজ দেব, বুঝবে ঠেলা। কি ঠেলা? মেজ মেয়েকে সব জমি জমা দানপত্র করে যাব, ওই মেয়েটাই সবচেয়ে বদ। তখন খেলা জমে যাবে, বাকি 2 জন তাকে ছিঁড়ে ফেলবে। সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি শুরু হবে। 3 জামাই যে 3 কমরেডস হয়েছে, কমরেডশিপ বের হয়ে যাবে, শুরু হবে সাপে নেউলে। প্ল্যান খারাপ না চাচা, অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান বের করেছি। প্ল্যান খারাপ হবে কেন? তোর বাবার সন্ধান করার জন্য প্ল্যান করছি। সারাদিন তো বাসায় শুয়েই থাকি, শুয়ে শুয়ে ভাবি। পেয়েছেন কিছু? এখনো কংক্রিট কিছু পাইনি, তবে সব রকম চেষ্টা চালাতে হবে। ভৌতিক, আধি ভৌতিক, দরকার হলে জিনের সাহায্য নিতে হবে। ছোটবেলায় দেখেছি, কেউ হারালে জিন নামানো হতো। আমি হেসে ফেললাম। সুলাইমান চাচা বিরক্ত গলায় বললেন, এই মেয়ে হাসে কেন? জগতে অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয়, বুঝলি মেয়ে, সবকিছু হেসে উড়িয়ে দিতে নেই।
জিন পরি সবই আছে। আমি বললাম, একবার জিন নিয়ে আসুন চাচা, আমার জিন দেখার খুব শখ। দেখি পাওয়া যায় কিনা। এই লাইনে ওস্তাদ লোকজন পাওয়াই মুশকিল, চর্চা নাই। তুই একজনকে বলেছি, ওরা চেষ্টা চরিত্র করছে। আমরা উঠে আসার আগে সুলাইমান চাচা নিচু গলায় বললেন, রঞ্জু শোন, টাকা পয়সা লাগবে? ভাইয়া বলল, না। চালাচ্ছ কিভাবে? চালাচ্ছি না, চাকা আপনা আপনিই ঘুরছে। করছো কিছু? বাংলা বাজারে বইয়ের প্রুফ দেখছি, নতুন একটা পত্রিকা বের হয়েছে, তার সঙ্গেও আছি। 2000 করে দেবে বলেছে, দেখি। চাকরি বাকরির চেষ্টা কিছু করছো না? না। না কেন? কোনো লাভ নেই, খামাখা পরিশ্রম। ব্যারিস্টার সাহেবকে বলে দেখলে হয় না? ওনার সঙ্গেও তো তোমার খুব খাতির, খাতির আছে না এখনো? আছে, তাহলে বলো ওনাকে। বলবো, আগে মন্ত্রী হোক। শোনা যাচ্ছে মন্ত্রী হতে বেশি দেরি নেই, মন্ত্রী হলে ধরবো। ওনার মন্ত্রী হবার জন্য আমি দিনরাত দোয়া করি, ভাবছি একটা খতম পড়াবো, খতমে ইউনুস। এক সন্ধ্যায় সুলাইমান চাচা খবর পাঠিয়ে আমাকে এবং ভাইয়াকে নিয়ে গেলেন। তার ঘরে রোগা লম্বা এক লোক বসে আছে, ছোট ছোট চোখ, গায়ে কটকটা হলুদ রঙের পাঞ্জাবি। সুলাইমান চাচা গলা খাকড়ি দিয়ে বললেন, ওনাকে খবর দিয়ে এনেছি। উনি হচ্ছেন একজন গণক, নিখোঁজ লোকের সন্ধান দিতে পারেন, খুব নামডাক আছে। ডুবন্ত মানুষ খড়কুটা আঁকড়ে ধরে, হলুদ পাঞ্জাবি গায়ে এই লোককে খড়কুটারও অধম লাগছে। একে আঁকড়ে ধরার কোনো মানে হয় না। ভাইয়া বলল, জনাব, আপনার নাম? এমন ভঙ্গিতে জনাব বলল যেন সে নাটোরের মহারাজকে সম্বোধন করছে। ওই লোকও খানিকটা ঘাবড়ে গেল, নিচু গলায় বলল, আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান সাহেব, নিখোঁজ লোক খুঁজে বের করাই কি আপনার একমাত্র পেশা, না অন্য কিছুও করেন? সাইড ব্যবসাও আছে। মূল ব্যবসা লোক খোঁজা। কিভাবে খোঁজেন? মন্ত্র আছে? মন্ত্র না, আল্লাহ পাকের কালাম। কত টাকা নেন এর জন্য? কন্ট্রাক্টে কাজ করি, কাজ সমাধা হইলে টাকা নেই। লোক বুঝে নেই, 50 টাকাও নেই, আবার ধরেন 10,000ও নেই। 10,000 কেউ দিয়েছে? জি, দিয়েছে। এক ব্যবসায়ীর ক্লাস 2-তে পড়ে ছেলে হারিয়ে গিয়েছিল, গুনে বের করলাম। বলেন কি? কথা বিশ্বাস না হলে সার্টিফিকেট দেখেন। মারহাবা, আপনার সার্টিফিকেটও আছে? সুলাইমান চাচা বিরক্ত হয়ে বললেন, খামাখা এত কথা বলছো কেন রঞ্জু? ও বলছে কন্ট্রাক্টে কাজ করবে, তাই করুক। যদি সন্ধান দিতে পারে আমরা তাকে 500 টাকা দেব। ভাইয়া উদাস গলায় বলল, ঠিক আছে, দেব। ভদ্রলোককে বাবার নাম দাদার নাম দেওয়া হলো, বাবার ব্যবহারী একটা শার্ট দেওয়া হলো। সেই শার্ট মাথায় জড়িয়ে সে চোখ বন্ধ অবস্থায় গুনগুন করে খানিকক্ষণ কি যেন পড়ল। চোখ খুলে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলল, উনি রওনা হয়ে গেছেন, এখন আছেন মোটরে। চলন্ত অবস্থায় তাকে দেখলাম। শরীর ভালো আছে, তবে একটু কফ হয়েছে। ঢাকায় পৌঁছবেন কবে? 1 সপ্তাহ লাগবে। মোটরে আসতে 1 সপ্তাহ লাগবে? বলেন কি? উনি আছেন কোথায়, দিল্লিতে? তা বলতে পারছি না, তবে ঠিক 1 সপ্তাহ লাগবে আসতে। ওনার গায়ে কি কাপড় দেখলেন? পাঞ্জাবি। সাদা রঙের না খদ্দর? সাদা। আচ্ছা ভাই, আরেকজনের সন্ধান দিতে পারেন কিনা দেখেন তো। এর নাম আভা, এই ঢাকা শহরেই আছে, কোথায় আছে জানি না। আব্দুর রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, একদিনে 2 জনের কাজ করতে পারি না। এখন যাতায়াত খরচ দেন, চলে যাই। 7 দিন পরে এসে 500 টাকা নিয়ে যাব।
ভদ্রলোককে 20 টাকা যাতায়াত ভাড়া দেওয়া হলো। সুলাইমান চাচাই দিলেন। ভাইয়া বলল, এই মক্কেল কোত্থেকে জোগাড় করেছেন চাচা? তোমার বিশ্বাস হয়নি না? আপনার হয়েছে? একেবারে যে অবিশ্বাস হচ্ছে তা না। জগতে অনেক অবিশ্বাস্য ব্যাপার ঘটে। দেখা যাক না 7 দিন অপেক্ষা করে। ক্ষতি তো কিছু নেই। লোকটা পুরোপুরি বোগাস চাচা। বাবা কখনো পাঞ্জাবি পরেন না। বেটা তাকে দেখেছে পাঞ্জাবি পরে বসে আছে। হয়তো শখ করে পড়েছেন। দেখা যাক না। 7টা দিন তো দেখতে দেখতে কেটে যাবে। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।